তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র চ্যাপ্টারের আজ আমাদের নেক্সট ক্লাস বিচলন বেগ। যে অ্যাকচুয়ালি আমরা জানবো যে বিচলন বেগ কী, সঙ্গে মুক্ত ইলেকট্রনের সচলতা কী, সঙ্গে বিচলন বেগ থেকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করব এবং সঙ্গে ওহমের সূত্রের ভেক্টর রূপ আমরা জানব। যে সম্ভবত আজকে আমাদের ওহমের সূত্র এবং তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের আজকেই আমাদের এটা লাস্ট ক্লাস সম্ভবত। তাহলে এই ক্লাসটি সম্পূর্ণ মন দিয়ে দেখবে, কারণ এই ক্লাসটি দেখলে তোমাদের ইলেকট্রন কি করে ফ্লো করছে বা কীভাবে তার মোশন হচ্ছে বা তার গতি প্রকৃতি কীরূপ এই সম্বন্ধে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। যে অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটছে, যে ওই তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হচ্ছে তখন কী কী ঘটনা ঘটছে, এই প্রত্যেকটা ঘটনা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। সেজন্য ক্লাসটি মন দিয়ে দেখবে এবং সমস্যা হলে সেটাকে নোট করে নিয়ে আমাকে জানাবে। ঠিক আছে, একদম সম্পূর্ণ বেসিক কনসেপ্ট থেকে আমি ক্লাসটি শুরু করছি। যে বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা মুক্ত ইলেকট্রনের বেগ বা তাড়না বেগ বা ড্রিফট ভেলোসিটি, যে অ্যাকচুয়ালি এর কতগুলো নাম কি বললাম, যে তোমাকে আজকে জানতে হবে বিচলন বেগ বা অনুপ্রবাহের বেগ বা তাড়না বেগ বা মুক্ত ইলেকট্রনের বেগ বা একে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। তো অ্যাকচুয়ালি তুমি ধরো যে এটা একটা আছে পরিবাহী, এটা একটা পরিবাহী তার, তামা হতে পারে, রূপা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, এটা একটা পরিবাহী তার আছে এবং সেটা কি একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন। কি বললাম, একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন পরিবাহী তার। তাহলে এটাকে একটা পরিবাহী তার এবং সেটা কি সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাহলে এটা একটা বিচ্ছিন্ন কন্ডাক্টর এবং একে একটা যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করি, কি বললাম, যদি এই পরিবাহীর মধ্যে বা এই পরিবাহীর চারিদিকে যদি একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি, তাহলে কি ঘটবে, তোমরা এটা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তোমরা পড়েছো যে অ্যাকচুয়ালি যে কোনো পরিবাহীকে যদি একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা যায় তবে এর মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, তাই না? মানে অ্যাকচুয়ালি কি এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি কী করে হবে, কেন এই পরিবাহীকে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে এর মধ্যে তড়িৎ আবেশ ঘটে। কি করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই বরাবর কাজ করছে, তাহলে বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের এদিকে প্লাস আর বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের এদিকে মাইনাস। তার জন্য এর মধ্যে তড়িৎ আবেশ ঘটবে, ফলে এদিকে নেগেটিভ মানে মুক্ত ইলেকট্রনগুলি কি এখানে জমা হবে এবং অপোজিট দিকে প্লাস চার্জ জমা হবে। তড়িৎ আবেশ কি করে ঘটে বা কেন ঘটে সেটা তোমাদের প্রথম চ্যাপ্টার যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলিতে আমি বলেছি। তাহলে একটা বিচ্ছিন্ন পরিবাহীকে একটা তড়িৎ ক্ষেত্রে যদি মধ্যে রাখা যায় তবে এর মধ্যে তড়িৎ আবেশ ঘটে, তাহলে মুক্ত ইলেকট্রনগুলি একদিকে আসে এবং কি তার জন্য এই সাইডে প্লাস আধান সৃষ্টি হয় এবং তার মানে এদিকে মাইনাস এদিকে প্লাস আধানের আবেশ ঘটার জন্য ওর মাঝখানে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয় এবং পরিবাহী পদার্থের মধ্যে এটা হচ্ছে বিচ্ছিন্ন পরিবাহী, এটা হচ্ছে বিচ্ছিন্ন পরিবাহী এবং কারা পরিবাহী, যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে। যে অ্যাকচুয়ালি এই পরিবাহীকে আমি যত বেশি মানে একটি বিচ্ছিন্ন পরিবাহীকে আমি যত বেশি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি না কেন, এই পরিবাহীর মধ্যে এত বেশি সংখ্যক মুক্ত ইলেকট্রন রয়েছে যে আমি যেটাই এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি না কেন তার জন্য এত। এবং কি বললাম, একটি বিচ্ছিন্ন পরিবাহীকে
একটি বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি রাখা যায়, তবে কি দেখব যে ওর মধ্যে যে ইন্টারনাল যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে সেটা ওর এক্সটার্নাল ফিল্ডকে ক্যান্সেল করে দেবে। যে অ্যাকচুয়ালি এই পরিবাহী কন্ডাক্টরের মধ্যে এত বেশি সংখ্যক মুক্ত ইলেকট্রন রয়েছে যে আমি এই পরিবাহীরকে আমি যে পরিমাণ বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখি না কেন, আমি যেটাই বহিস্থ তড়িৎ ক্ষেত্রে রাখি না কেন, ওর মধ্যে এত বেশি পরিমাণে ইলেকট্রন রয়েছে, মানে ফ্রি চার্জ রয়েছে, যে এর জন্য ওর মধ্যে যে ইন্টারনাল ফিল্ড সৃষ্টি হবে সেটা যে কোনো কি সময় ওকে ক্যান্সেল করে দেবে। কি বললাম যে এই বিচ্ছিন্ন পরিবাহীকে আমি যত বেশি বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি না কেন, ওর মধ্যে এত বেশি সংখ্যক মুক্ত ইলেকট্রন রয়েছে যেটা যে কোনো কি মুহূর্তে ওর এক্সটার্নাল ফিল্ডকে ও ক্যান্সেল করে দেবে। তার মানে এই পরিবাহীর মধ্যে তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড তাহলে কত হবে, তাহলে ই নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে 0। এবং তোমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারই পড়েছো যে একটি বিচ্ছিন্ন পরিবাহীকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে ওই পরিবাহীর অভ্যন্তরে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0। কেন? ওই বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের জন্য ওই পরিবাহীর মধ্যে একটা অভ্যন্তরীণ ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, যেটা কোন দিকে, তার বহিস্থর এগেনস্টে। তাহলে এর মধ্যে এত বেশি ইলেকট্রন রয়েছে যেটাকে যে কোনো বহিস্থ ইলেকট্রিক ফিল্ডের জন্য একে ক্যান্সেল করে দেবে, ফলে এর মধ্যে নেট ইলেকট্রিক ফিল্ড কত হবে 0। তাহলে এই বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহীর মোট লব্ধি ইলেকট্রিক ফিল্ড কত হয় 0, সেটা আমরা জানি। এবং সেটা কি অবশ্যই বিচ্ছিন্ন, এখানে কিন্তু এখনো কোনো ব্যাটারি যোগ করা হয়নি, এটা হচ্ছে বিচ্ছিন্ন, ঠিক আছে। কিন্তু তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড 0, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার জন্য এর মধ্যে তো আরও কিছু আছে ইলেকট্রন, এর মধ্যে আরও কিছু কি ইলেকট্রন এখানে ঘোরাফেরা করছে। কেন? এর মধ্যে এত বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে যে সেটা এক্সপেরিমেন্টালভাবে এক্সপেরিমেন্টালি কিংবা তোমরা অঙ্কতে করবে যে এই পরিবাহী কন্ডাক্টরের প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা কত রয়েছে, প্রায় 10⁻29 পার মিটার কিউব। কি বললাম? এই এনকে কি বলা হয়? প্রতি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, যা কি 10⁻29 পার মিটার কিউব, মানে একক আয়তনে 10⁻29 সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাহলে এখানে এত বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে যেটা কি করে, কিছু সংখ্যক তো ওকে এক্সটার্নালকে ক্যান্সেল করলো এবং এর মধ্যেও কি আরও কিছু ইলেকট্রন ওরা ঘুরে বেড়াচ্ছে। তার মানে যেহেতু এই পরিবাহীর অভ্যন্তরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে গেছে, বিচ্ছিন্ন পরিবাহী অবশ্যই যে 0 হয়ে গেছে, সেহেতু এই মুক্ত ইলেকট্রনগুলো যেগুলোর মধ্যে এখনও ঘোরাফেরা করছে সেগুলো কি এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কোনো ফোর্স অনুভব করবে না। কিন্তু তবুও এই ইলেকট্রনগুলো কিন্তু লাফালাফি করবে এবং স্বতঃস্ফূর্তভাবে ওরা ছোটাছুটি করবে। কেন করবে? কারণ এরা তো মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন কারা? যারা কোনো পরমাণু সব থেকে বাইরে দুর্বলভাবে যুক্ত হয়ে থাকে। তাহলে কোনো একটা পরিবাহীকে যদি আমাদের রুম টেম্পারেচারের মধ্যে রাখি, কি বললাম যে যদি এই কোনো পরিবাহীকে যদি রুম টেম্পারেচার কত, এই 25 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, তাই না, যে অ্যাকচুয়ালি যে কোনো পরিবাহীকে যদি আমাদের রুম টেম্পারেচার যে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি যদি সেলসিয়াসের মধ্যে রাখা যায়, তবে এই তাপমাত্রা গ্রহণ করে প্রত্যেকটা ইলেকট্রন কি একটা তাপীয় গতিবেগ লাভ করবে। তাকে আমরা কি বলি? থার্মাল ভেলোসিটি। কেন? কারণ এগুলো মুক্ত ইলেকট্রন, এগুলোকে খুব ক্ষীণভাবে যুক্ত হয়ে আছে। তাহলে এরা অল্প সামান্য কি তাপ পেলে সেই তাপটাকে এরা শোষণ করে ওরা হচ্ছে গতিশীল হবে। তার মানে যে এই ইলেকট্রন যখনই অ্যাকচুয়ালি কি যে এই বিচ্ছিন্ন পরিবাহী বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, তার জন্য ওর মধ্যে একটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে, সেটা তড়িৎ আবেশের জন্য। এবং এর মধ্যে এত বেশি সংখ্যক ইলেকট্রন রয়েছে যেটা যে কোনো মুহূর্তে কি যে কোনো কেসেই ওর বহিস্থ ইলেকট্রিক ফিল্ডকে ও ইন্টারনাল ফিল্ড যে কোনো মুহূর্তে ওকে ক্যান্সেল করে দেবে। তাহলে ওর মধ্যে লব্ধি ইলেকট্রিক ফিল্ড কত? 0। তাহলে এর মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, তাহলে ওই ইলেকট্রনগুলো কোনো ইলেকট্রিক
ফিল্ডের মধ্যে থাকবে না, কিন্তু তবুও এই ইলেকট্রনগুলি একটা গতির বেগ পাবে। আরে যদি বলতাম যে এর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তাহলে প্রত্যেক ইলেকট্রন ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স অনুভব করতো, ফলে ও লাফালাফি করতো বা ও ছোটাছুটি করতো। কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড না থাকা সত্ত্বেও ইলেকট্রনগুলি কিন্তু ওরা ছোটাছুটি করবে, এবং সেটা কেমন স্বতঃস্ফূর্ত এবং সেটাকে একদম স্বতঃস্ফূর্ত র্যান্ডম মোশন যাকে আমরা বলি। কেন? কারণ অ্যাকচুয়ালি এই পরিবাহী কন্ডাক্টর আমাদের রুম টেম্পারেচারে আছে, এই জন্য কি এই প্রত্যেকটা ইলেকট্রনটা তাপ শক্তি গ্রহণ করার জন্য ওরা তাপীয় বেগ পাবে, এবং এই তাপীয় বেগের মানটা এই প্রায় ধরা হয় যে 10⁴ থেকে প্রায় 10⁵ মিটার পার সেকেন্ড, একটা হিউজ পরিমাণ বেগ। মানে কি শুধু কি করছে, শুধুমাত্র যে ও একটা ভাইব্রেট করছে, কেন? তাপ পেয়ে গেছে, ফলে কি ও শক্তি পেয়ে গেছে। তাহলে শক্তি পেয়ে গেছে মানে অ্যাকচুয়ালি কি দুই প্রান্তের মধ্যে তো কোনো বিভব প্রভেদ নাই, কোনো বিভব প্রভেদ অ্যাপ্লাই করা হয়নি, ফলে ইলেকট্রন মুভ করবে না, শুধুমাত্র ওখানে কি ও শুধুমাত্র একটা মোশন করবে। সেটা কেমন? ভাইব্রেশনাল মোশন করবে, এবং তার বেগ কত 10⁴ থেকে 10⁵। তার মানে তোমরা এখান থেকে বুঝতে পারলে বা তোমরা এখান থেকে জানতে পারলে যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড শূন্য হলেও, এই যে নেট ইলেকট্রিক ফিল্ড শূন্য হলেও ওই ইলেকট্রনগুলি কি গতিশীল থাকে। কেন? শুধুমাত্র আমাদের রুম টেম্পারেচার, যে আমাদের রুম টেম্পারেচারের জন্য প্রত্যেক ইলেকট্রন সেই তাপ শোষণ করে, ওরা তাপীয় বেগ লাভ করে, এবং তার বেগ কত হয় 10⁵ মিটার পার সেকেন্ড। এটাকার জন্য একে আমরা বলি কি থার্মাল ভেলোসিটি, যাকে বলে তাপীয় গতিবেগ। ক্লিয়ার? তাপীয় গতিবেগ। কিন্তু এই প্রত্যেকটা ইলেকট্রনের ওদের যে গতিবেগের যে গড় তাকে শূন্য ধরা হয়। কি বললাম? যে অ্যাকচুয়ালি যে কোনো পরিবাহী কন্ডাক্টরের মধ্যে তাহলে দেখতে পেলে যে ওরা গতিবেগ আছে, কিন্তু এদের গতিবেগটাকে শূন্য ধরা হয়। মানে অ্যাকচুয়ালি যে ওর যে গড় গতিবেগ, তাহলে এই ইলেকট্রনের যে গড় বেগ তাকে কি ধরা হয়? জিরো। তাকে কি ধরা হয়? জিরো। কেন? কারণ অ্যাকচুয়ালি এই ইলেকট্রন কি, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রন একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, মানে একবার এই দিকে বেগ, একবার এই দিকে বেগ v1 v2, একবার এই দিকে বেগ, একবার এইদিকে, মানে কি অ্যাকচুয়ালি কি ও স্বতঃস্ফূর্তভাবে ওর যেদিক খুশি ও শুধু লাফালাফি করছে, কখনো এইদিকে কখনো এইদিকে, মানে ও জিগজ্যাগ মোশন। হ্যাঁ, যাকে আমরা কি বলি জিগজ্যাগ মোশন, কখনো এদিকে কখনো এদিকে, কখনো এদিকে কখনো এদিকে। এবং বেগ মানে কি ভেক্টর রাশি যার মান আছে এবং অভিমুখ আছে। তার মানে কি একবার এদিকে গেল, একবার এদিকে গেল, তার মানে কি এই দুটো কি করলো? ক্যান্সেল করলো। এবার এদিকে গেল ক্যান্সেল, এদিকে গেল ক্যান্সেল। মানে কি অ্যাকচুয়ালি কি ওরা এমনভাবে র্যান্ডাম মোশন করে যে ওদের গড় যে বেগটা সেটাকে শূন্য ধরা হয়। মানে অ্যাকচুয়ালি তোমরা কি বলবে যে এই যে ওর যে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে ইলেকট্রিক ফিল্ড শূন্য হলেও প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু গতিবেগ আছে, এবং সেই গতিবেগকে আমরা কেন আসে সেটা হচ্ছে থার্মাল ভেলোসিটির জন্য সেই গতিবেগটা আসে। ক্লিয়ার? কিন্তু এই কন্ডাক্টরের মধ্যে যে সমস্ত ইলেকট্রন, ওই ইলেকট্রনের ওদের তো গতিবেগ আছে, কিন্তু ওদের যে গড় গতিবেগ কার, এই একটা ইলেকট্রনের, ওই একটা ইলেকট্রনের যে গড় গতিবেগ সেটা হচ্ছে শূন্য। তার মানে তাহলে একটা ইলেকট্রনের কি গড় গতিবেগ শূন্য, একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে করছে, মানে কি জিগজ্যাগ মোশন করছে, তাহলে গড় গতিবেগ কত? শূন্য। তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের গড় গতিবেগ কিন্তু শূন্য হয়। তার মানে ওই তাহলে প্রত্যেকটা ইলেকট্রনের তাহলে গড় কত গতিবেগ? শূন্য। তাহলে এই পরিবাহী কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করলেও ওদের গতিবেগ থাকে, বাট ওদের গড় যে গতিবেগ সেটা হচ্ছে শূন্য। ক্লিয়ার? গড় গতিবেগ শূন্য। এবার আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এবার পোটেনশিয়াল। মানে কি যে এবার এর দুই প্রান্তে এবার একটা ব্যাটারি যুক্ত করব। তাহলে এবার ব্যাটারি যুক্ত করে কি হবে? যদি ব্যাটারি যুক্ত করি, এটা আছে পরিবাহী এটাকে পরিবাহী তার, এই পরিবাহী তারের দুই প্রান্তে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, মানে কি একটা ব্যাটারি যুক্ত করলাম। তাহলে কি হবে? এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা প্লাসের জন্য কি হবে? এই সাইডটা প্লাস, এটা মাইনাস, মানে এটা মাইনাস, ঠিক কি না? যে অ্যাকচুয়ালি এখানে প্লাস এখানে মাইনাস, ওটাই
এখানে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তার মানে কি, তার মানে এই সাইডে প্লাস হয়েছে, এই সাইডে মাইনাস হয়েছে, তাহলে এর মধ্যে কি এবার একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। কার মধ্যে? এই পরিবাহী কন্ডাক্টরের দুই প্রান্তে। তাহলে এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? ইলেকট্রিক ফিল্ড এই দিকে আছে, প্লাস থেকে মাইনাসে। এবং এর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলি রয়েছে, সে কী হবে? সে এবার এই প্লাসের জন্য ছুটে আসবে, তাই তো? ও কী করবে? ও এবার এই প্লাসের জন্য ছুটে আসবে। কিন্তু যেহেতু এখানে একটা প্লাসের সঙ্গে যুক্ত করা রয়েছে, সেই জন্য এক্ষেত্রে এই ইলেকট্রনগুলি তড়িৎ আবেশ করতে পারবে না। তার মানে কি, যেমন ওর আগের কেসে কি দেখলে, কোনো ব্যাটারি কানেকশন ছিল না, শুধু ওই পরিবাহীকে একটা বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যেই রাখা হয়েছিল। তার জন্য ইলেকট্রনগুলি মুভ করতে পারেনি। কেন? কোনো তো তার দিয়ে তো যুক্তই নাই, ও মুভ করতে পারেনি, শুধুমাত্র এক জায়গাতে জমা হয়েছিল। ওর জন্য ওর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছিল, যেটা ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, যেটা ওর এক্সটার্নালকে ক্যান্সেল করে দিয়েছিল। বাট এক্ষেত্রে ওর সঙ্গে একদম সরাসরি ব্যাটারি যুক্ত করার জন্য ও ইলেকট্রন মুভ করবে, কিন্তু ইলেকট্রন এবার মুভ করবে ঠিকই, কিন্তু এবারে জমা হতে পারবে না। কেন? এখানে প্লাস আছে, ওকে ওখান থেকে টেনে নেবে। তাহলে জমা যদি না হতে পারে, তাহলে এর মধ্যে কোনো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হতে পারবে না, মানে কোনো তড়িৎ আবেশ হতে পারবে না। তার মানে ওর মধ্যে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হতে পারবে না। তার মানে কি, যে এবার এক্ষেত্রে ইলেকট্রনটা মুভ করছে। যেমন আগের ক্ষেত্রে কোনো তার দিয়ে যুক্ত করা ছিল না, শুধুমাত্র বহিস্থ তড়িৎ ক্ষেত্রের মধ্যে ছিল। তার মানে শুধুমাত্র কি, ও মুভ করে নিয়ে ও জমা হয়েছে। কেন? কি, ও বিচ্ছিন্ন ছিল, ও জমা হয়েছে। তার মানে ওর মধ্যে ইলেকট্রিক যে ফিল্ড সৃষ্টি হয়েছে, ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড, সেটা এক্সটার্নালকে ক্যান্সেল করে দিয়েছে। ফলে নেট ইলেকট্রিক ফিল্ড শূন্য। কিন্তু এক্ষেত্রে কিন্তু নেট ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না। কেন হবে না? কারণ এখানে প্লাস, এখানে মাইনাস, একে এবার যুক্ত করা হয়েছে। তাহলে এবার এই ইলেকট্রন এবার এই ইলেকট্রনকে এবার এখানে জমা হবে না। তার মানে কি, এবার ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড হবে না। তাহলে এবার এই ইলেকট্রনটা ফ্লো করবে। তার মানে এই ইলেকট্রন ফ্লো করছে মানে কি, তাহলে অবশ্যই তাহলে ওর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, যেটার জন্য আমি যে ব্যাটারি যোগ করেছি তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। তার মানে এর মধ্যে কি, তাহলে এর মধ্যে একটা এই ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, যে ইলেকট্রিক ফিল্ডকে এরা ক্যান্সেল করতে পারবে না। কেন? এবার এখানে ইনডিউসড হবে না। কেন? এখানে আধান এবার ফ্লো করবে। যদি ইনডিউস হতো তাহলে সৃষ্টি হতো, ক্যান্সেল করতো, বাট এখানে সেটা তো হবে না। কেন? এবার ইলেকট্রন এখানে ফ্লো করছে, যুক্ত করা যাবে, এখানে ফ্লো করছে। তার মানে এবার এখানে যে এই ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, তাহলে এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য প্রত্যেকটা ইলেকট্রন কি, তার মানে তোমরা বুঝতে পারলে যে এই একটা পরিবাহী কন্ডাক্টরকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলে ওর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই প্রত্যেকটা মাইনাস ই চার্জ ইলেকট্রন এই ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স অনুভব করে। তবে সেই ফোর্সের মান কত হবে? ফোর্স এফ ভেক্টর ইকুয়ালস টু হবে কত? কিউ ইন্টু ই ভেক্টর জানা আছে। তাহলে এফ ভেক্টর তাহলে কত হবে? কিউ মানে কত? মাইনাস ই ইন্টু ই ভেক্টর। তার মানে এই ব্যাটারির সঙ্গে, মানে এই পরিবাহীর সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করার জন্য ওর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। তার জন্য প্রত্যেক ইলেকট্রন একটা ফোর্স অনুভব করবে, এবং সেই ফোর্সের মান কত? মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই ভেক্টর। তাহলে এই প্রত্যেকটা ইলেকট্রন একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য এই পরিমাণ ফোর্স অনুভব করছে। তাহলে ফোর্স অনুভব করা মানে কি? তাহলে ফোর্স ও অনুভব করছে, তাহলে ফোর্স মানে ফোর্স আছে। তাহলে ফোর্স আছে মানে কি? তার মানে প্রত্যেকটা ইলেকট্রন একটা ত্বরণ লাভ করেছে। তবে আমরা কি জানি? আমরা জানি যে এ ভেক্টর মানে কত? এম ইন্টু এ ভেক্টর। তবে এ ভেক্টর কত হবে? এফ ভেক্টর বাই এম। তাহলে এ ভেক্টর কত হবে? এফ ভেক্টর। তাহলে এফ ভেক্টর কত? এই এফ ভেক্টর মানে মাইনাস ই ইন্টু ই ভেক্টর বাই এম। তাহলে এ ভেক্টরের যদি মড করা হয় তবে আমরা কী পাবো? ই ই বাই এম, অনলি মানটা পাবো, ঠিক কি না? আর এক্ষেত্রে যদি ভেক্টর রূপ লিখি তাহলে কী পাবো? এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ই
ই ভেক্টর বাই এম। এই মাইনাস চিহ্নের তাৎপর্য কি? ত্বরণ, ত্বরণ এবং ইলেকট্রিক ফিল্ড বিপরীত দিক, তাই না? যে অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই বরাবর, কিন্তু ইলেকট্রন যে ফোর্স অনুভব করছে এই বরাবর। তাহলে ফোর্স যেদিকে, ত্বরণ সেই দিকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ফোর্স এগেনস্টে, সেটা মাইনাস চিহ্নে, এটাই তাৎপর্য। তার মানে তোমরা বুঝতে পারলে যে একটি পরিবাহীর দুই প্রান্তে যদি ব্যাটারি যুক্ত করি, তাহলে পরিবাহীর দুই প্রান্তে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, তার জন্য প্রত্যেকটা ইলেকট্রন একটা ফোর্স অনুভব করে, তবে সেই ফোর্সের মান কত? মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই ভেক্টর। এই পরিমাণ ফোর্স অনুভব করছে। তাহলে ফোর্স অনুভব করছে মানে কি? তাহলে প্রত্যেকটা ইলেকট্রন ত্বরণ লাভ করেছে। তাহলে কত ত্বরণ? এই পরিমাণ ত্বরণ লাভ করেছে। যে ক্ষেত্রে এম বলতে কি বোঝায়? ইলেকট্রনের কার্যকর ভর। এই এম বলতে কি বোঝায়? ইলেকট্রনের এফেক্টিভ মাস। তাহলে ও একটা ত্বরণ লাভ করেছে। তাহলে ত্বরণ কাকে বলি আমরা? ত্বরণ বলতে বোঝায় সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। আমরা কি বলি? ত্বরণ বলতে কি বোঝায়? সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। তার মানে তোমরা বলতে পারবে যে তাহলে এই প্রত্যেকটা ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ফোর্স অনুভব করেছে। তাহলে ফোর্স অনুভব করা মানে ওর মধ্যে একটা ত্বরণ কাজ করা। তাই ত্বরণ কাজ করছে মানে কি? সময়ের সাপেক্ষে বেগটা আস্তে 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 বাড়ছে। তার মানে এই ইলেকট্রন ফোর্স অনুভব করার জন্য ত্বরণ কাজ করেছে। তার মানে কি? এর মধ্যে ত্বরণ কাজ করার জন্য ওর বেগটা আস্তে আস্তে বাড়ছে। তাহলে কী হবে? তাহলে বেগটা কি? তাহলে বেগটা বাড়তে 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 কী হবে? একসঙ্গে অসীম বেগে পৌঁছে যাবে। কিন্তু এরকম কিছু ঘটনা ঘটে না বাস্তবে। এই ইলেকট্রনের কোনো ত্বরণ থাকে না, ও একটা কনস্ট্যান্ট গতিবেগ নিয়ে যায়, এবং সেই কনস্ট্যান্ট বেগই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে বিচলন বেগ। যে অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে যে এই ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স অনুভব করছে, তার মানে ফোর্স আছে মানে ত্বরণ আছে, তাই ত্বরণ কাজ করছে মানে সময়ের সাপেক্ষে বেগটা আস্তে আস্তে বাড়ছে। কিন্তু এমনটা হয় না, বেগটা কখনোই বাড়ে না। ও খানিকটা পর্যন্ত বেগ বাড়ার পর ওই ইলেকট্রন একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে চলে। সেই কনস্ট্যান্ট বেগকে আমরা কি বলি? বিচলন বেগ, যাকে আমরা কি বলি? ড্রিফট ভেলোসিটি বা ভি সাফিক্সে ডি। এটাই আমাদের মূল বিষয়। যে মনে হচ্ছে বেগ বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি না, সেটা বেগ বাড়ে না, ওটা কনস্ট্যান্ট বেগ নিয়ে চলে। সেই কনস্ট্যান্ট বেগকে আমরা কি বলি? বিচলন বেগ। তাহলে বিচলন বেগ কাকে বলবো? তাহলে বিচলন বেগ বলবো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময়। কেন? অ্যাকচুয়ালি এই পরিবাহীর দুই প্রান্তে যখনই ব্যাটারি যুক্ত করব, তার মানে একটা বিভব পার্থক্য অ্যাপ্লাই করা হয়েছে, তার মানে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, তার মানে ইলেকট্রনগুলো মুভ করা স্টার্ট করেছে। তাহলে ইলেকট্রন মুভ করা স্টার্ট করলে কি? ওর মধ্যে অলরেডি আধানেরও ফ্লো করা স্টার্ট করে দিয়েছে। কেন? তোমাদের আমি ফার্স্ট ক্লাসেই বলেছি যে ইলেকট্রন ফ্লোকেই আমরা কি বলি? আধানের প্রবাহ। ইলেকট্রন ফ্লো হলেই আধানের প্রবাহ হবে। তার মানে এখানে ইলেকট্রন ফ্লো শুরু হওয়া মানে কি? তার মানে ওর মধ্যে অলরেডি আধান ফ্লো শুরু হয়ে গেছে, তার মানে অলরেডি এর মধ্যে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্যে দিয়ে যে স্থির বেগে প্রবাহিত হয়, সেই স্থির বেগটাকে আমরা কি বলি? যে অ্যাকচুয়ালি একটা স্থির গড়বেগ। হ্যাঁ, সেই স্থির গড়বেগকে আমরা কি বলি? যে ওই ইলেকট্রনের বিচলন বেগ বা ইলেকট্রনের তাড়নাবেগ বা ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ বা ইলেকট্রনের বেগ বা ড্রিফট ভেলোসিটি। তাহলে কি বললাম? যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্যে দিয়ে যে স্থির গড়বেগ লাভ করে, তবে সেই স্থির গড়বেগকে আমি কী বলি? বিচলন বেগ। এটাই তোমাদের পরীক্ষাতে আসে যে বিচলন বেগ কী। তার মানে তোমাদের মনে হতে পারে যে ওই ইলেকট্রন একটা ফোর্স অনুভব করছে, মানে ত্বরণ কাজ করছে, মানে বেগ বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। ওই ধাতব তারের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি
একটা স্থির গড় বেগ নিয়ে প্রবাহিত হয়, তার কারণও বলবো, এবং সেই স্থির গড় বেগকে আমরা কি বলি, যে বিচলন বেগ বা ড্রিফট ভেলোসিটি। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমাকে এই ড্রিফট ভেলোসিটির আমাকে এবার যে মানটা বার করতে হবে, যে ড্রিফট ভেলোসিটির মান এবার আমাকে বার করতে হবে। তার মানে ড্রিফট ভেলোসিটি আমরা কোনটা বলবো? ড্রিফট ভেলোসিটি আমরা বলবো যে ওর গড় বেগটা, ওর গড় বেগকে আমরা কী বলবো? ড্রিফট ভেলোসিটি। ঠিক আছে, তার মানে যে অ্যাকচুয়ালি ও তাহলে এবার তাহলে একটা কনস্ট্যান্ট বেগ কেন লাভ করছে, একটা কনস্ট্যান্ট বেগ কেন লাভ করছে? দেখো, তুমি ধরো যে এটা একটা আছে পরিবাহী কন্ডাক্টর, ঠিক আছে, তাই তো? এবার এর মধ্যে তুমি জাস্ট একটা ইলেকট্রনকে তুমি কনসিডার করো, জাস্ট একটা ইলেকট্রন, জাস্ট একটা ইলেকট্রন, জাস্ট একটা ইলেকট্রন এখানে আছে, ধরো জাস্ট একটা ইলেকট্রন, তাই তো? একে এভাবে যুক্ত করা হয়েছে, এই সাইডটা প্লাস, এটা মাইনাস। তার মানে এই ইলেকট্রন কি একাই আছে? এমন তো না। এই পরিবাহী তারের মাঝখানে ওই ফাঁপা নল আছে, ইলেকট্রন সুন্দরভাবে যাচ্ছে, ও হাওয়াতে ভেসে ভেসে যাচ্ছে, এরকম না, না। কেন? এটাকে একটা সম্পূর্ণ ধীর, একটা পুরো একটা তার। তার মানে এর মধ্যে কি, এর মধ্যে অনেক অ্যাটম আছে, তাই না? এর মধ্যে অনেক অ্যাটম আছে, এর মধ্যে অনেক কি আছে? অ্যাটম। এটা একটা অ্যাটম, ধরো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা, মানে অ্যাকচুয়ালি কি ঘনভাবে আছে। জাস্ট আমি তোমাদেরকে এভাবে দেখাচ্ছি, অনেক ঘনভাবে আছে এগুলো অ্যাটম। এবং প্রত্যেকটা অ্যাটম কি পজিটিভ চার্জ, এই প্রত্যেকটা অ্যাটম কি পজিটিভ চার্জ। এ ফর অ্যাটম, এই প্রত্যেকটা অ্যাটম কি, এই প্রত্যেকটা অ্যাটম কি পজিটিভ চার্জ। কেন? আরে অ্যাকচুয়ালি আমি এখানে পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, তার মানে প্রত্যেকটা ইলেকট্রন কি এই প্লাস দ্বারা আকর্ষিত হবে। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন ওই অ্যাটমকে ছিন্ন করে চলে আসবে। তাহলে প্রত্যেকটা অ্যাটম থেকে যদি ইলেকট্রন ছিন্ন হয়ে চলে আসে, তাহলে এবার তাহলে প্রত্যেকটা অ্যাটম কী হবে? ধনাত্মক চার্জগ্রস্ত। তাহলে এখান থেকেও ইলেকট্রন গেছে, এখান থেকেও ইলেকট্রন গেছে, এখান থেকেও ইলেকট্রন গেছে। জাস্ট আমি একটা ইলেকট্রন দেখছি যে অ্যাকচুয়ালি ও কেন কনস্ট্যান্ট বেগ নিয়ে যাচ্ছে। দেখো যে অ্যাকচুয়ালি ও যখনই এর দিকে যখনই আসতে চাইবে, কোথায়? ও যখনই এর দিকে আসতে চাইবে, তখন কি, তখন ওর সামনে যে অ্যাটম একে আকর্ষণ করবে। মানে অ্যাকচুয়ালি কি এই প্লাস ওকে টানছে, ও খুব আনন্দে আসছে, বাট মাঝখানে পড়ে গেল প্লাস, একে ও আকর্ষণ করে নিল, ফলে করে বেগটা খানিকটা কমিয়ে দিল। বাট ও কি বলছে? না না না, ও বলছে না আমাকে প্লাস টানছে, ও আবার ওখান থেকে যাবে, আবার এ আকর্ষণ করলো, বলে না আমি তো ছাড়বো না। আবার এর থেকে কি এই প্লাস বেশি, তাহলে কি অ্যাকচুয়ালি তাহলে ও এবার ওকে ছিন্ন করে আবার আবার আসলো, তখন আবার একে আকর্ষণ করলো। তার মানে কি দেখো যে অ্যাকচুয়ালি এই পরিবাহী যে পদার্থ, মানে এই যে পরিবাহীর মধ্যে ওই ইলেকট্রন স্মুথলি আসতে পারছে না। ইলেকট্রন যদি স্মুথলি আসতো, তাহলে ইলেকট্রনের ফোর্সের জন্য ত্বরণ কাজ করতো, মানে বেগ আস্তে আস্তে বাড়তো, ফলে ও একটা অসীম বেগে পৌঁছে যেত। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন স্মুথলি আসছে না, কারণ ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জ। এবার ও যখনই ওই পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে আসছে, তার মানে প্রত্যেকটা পজিটিভ যে অ্যাটম ওদের সঙ্গে সংঘর্ষ করছে। মানে সংঘর্ষ করছে এমন না যে তুমি একে ধাক্কা মারছে, অ্যাকচুয়ালি ধাক্কা ঠিক মারছে না, যে এটা কি মাইনাস চার্জ, প্রত্যেক ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে গেছে, তাহলে প্রত্যেকটা এখন কি অ্যাটম হয়ে গেছে পজিটিভ চার্জ। তাহলে যখনই ওই প্লাস যখন ওকে টানছে, প্লাস কী করছে? ওই প্লাসের জন্য ও টানছে, মানে ও আসবে কোথায়? এই যে প্লাস প্রান্তে, কিন্তু ওর মাঝখানে কি কিছু পজিটিভ অ্যাটম থাকার জন্য এই ইলেকট্রন খুব দ্রুততার সঙ্গে কি আসছে, বাট এ ওকে আটকে ধরে নিচ্ছে। বাট এ কি দেখছে যে এর থেকে এই প্লাস কি আরও বেশি, তাহলে এ ওকে কিছুটা আটকাচ্ছে, মানে কি এর বেগকে এ কিছুটা কমায় দিচ্ছে। বাট যেহেতু এই পজিটিভকে বেশি অ্যাপ্লাই করা আছে, তাহলে ও এখান থেকে ছিন্ন করে যখন আবার আসছে, তখন এ আবার দিচ্ছে আটকাই, ও আবার প্লাস চার্জ। এবার ওর আকর্ষণকে মানে ছিন্ন যখন এদিকে আসছে, তখন এ কি আবার দিচ্ছে আটকাই। তার মানে কি, যে তার মানে ব্যাপারটা এরকম। আমি তোমাদেরকে এখানেই মানে এটাই আমি তোকে জুম করে দেখাচ্ছি, এটাই তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কেমন ব্যাপারটা হচ্ছে। এই প্লাস, এটা তার আছে,
এই যে এই প্লাস, এই যে এই প্লাস, হ্যাঁ এখানে প্লাস আছে, এই হলো, হ্যাঁ এই প্লাস আছে, এই যে ইলেকট্রন ও এই প্লাস এখানে প্লাসের দিকে আসছিল, ফলে একবার ধরো যে এ টানলো, তারপর আবার এ টানলো, আবার ধরো যেখানে আছে আবার এ টানলো, আবার এ টানলো, মানে কি অ্যাকচুয়ালি ও স্মুথলি তো আসতে পারছে না, অ্যাকচুয়ালি ও স্মুথলি আসতে পারছে না, ও প্রত্যেকটা কি অ্যাটম দ্বারা ওর মধ্যে সংঘর্ষ করছে, মানে সংঘর্ষ মানে কি ও আকর্ষণ করছে, তাহলে ও যখনই আসছে খুব ফ্রিলিভাবে, বাট এ ওকে আকর্ষণ করে আটকে রাখছে, ফলে বেগগুলো কমায়। আবার যখন একে যখন আসছে আবার এ নিল ধরে, আবার এ নিল ধরে, আবার এ নিল ধরে, তার মানে জিগজ্যাগ মানে একবার এদিকে ঠিক করতে করতে ও সংঘর্ষ হতে হতে, মানে প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে কি ও আকর্ষণ হতে হতে ও আস্তে আস্তে এখানে পৌঁছচ্ছে। তার মানে কি ও এখান থেকে এখানে বেগ বাড়লো, এ আবার ওকে আটকে নিল, আবার যখন আসছে এ নিল আটকে, আবার এ নিল আটকে, তাহলে আবার এ নিল আটকে, তার মানে কি যে অ্যাকচুয়ালি ওকে এত বাধা পেরিয়ে ওকে আসতে হচ্ছে, তার মানে কি যে এক্ষেত্রেও একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে চলছে, এই দিল আটকে দিল, আবার দিল আটকে, আবার দিল আটকে, আবার দিল আটকে, তার মানে কি যে অ্যাকচুয়ালি বেগটা কিন্তু বাড়ছে না, ও ওই ধাক্কা খেতে 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 কি না, এবার আমরা একটা কনস্ট্যান্ট বেগ নিয়েই যাব, যে অ্যাকচুয়ালি কি তখন সেখানে দিকে একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে আসছে। তার মানে তাহলে কনস্ট্যান্ট বেগ নিয়ে কেন আসছে, এটাই হচ্ছে মেন কারণ, এটাই হচ্ছে তার হচ্ছে মেন কারণ। তার মানে কি তাহলে একবার এখানে লাগলো কি বাধা পেলো, একবার এখানে বাধা, মানে কি ওই একটা ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি এর মধ্যে তো প্রায় ওই যে বললাম 10 পাওয়ারে -20, মানে 10 পাওয়ারে 29 পার মিটার কিউব, মানে একক আয়তনে এত সংখ্যক আছে ইলেকট্রন। তাহলে জাস্ট আমি একটা মাত্র ইলেকট্রনের কথা দেখছি, এরকম প্রচুর ইলেকট্রন এরকম অ্যাক্টিভিটি দেখাচ্ছে, মানে ওরা বাধা পাচ্ছে, তাহলে তার মানে কি এই ইলেকট্রন একবার এখানে বাধা পেলো, একবার এখানে বাধা পেলো, আবার যাচ্ছিল, বাট এবার নিল টেনে, আবার এ নিল টেনে, তার মানে কি একবার এখানে সংঘর্ষ বলবো, একবার এখানে সংঘর্ষ, একবার এখানে সংঘর্ষ, একবার এখানে সংঘর্ষ, মানে অ্যাকচুয়ালি সংঘর্ষ বলতে কোনো ডাইরেক্ট কোনো ধাক্কা না, মানে শুধু এদের শুধু আকর্ষিত হওয়া। তাহলে এই যে তার মানে কি তার মানে এর সঙ্গে একবার এর সংঘর্ষ, একবার এর সঙ্গে, মানে কি একবার এই ইলেকট্রন একবার এর সঙ্গে সংঘর্ষ হলো, আবার এর সঙ্গে, একবার এর সঙ্গে, একবার এর সঙ্গে, তাহলে একবার সংঘর্ষ হলো এর সঙ্গে, একবার সংঘর্ষ হলো এর সঙ্গে, তাহলে দুটা সংঘর্ষের মধ্যবর্তী যে সময় একে টাউ দিয়ে ধরা হয়, এই টাউকে কি বলা হয় রিল্যাক্সেশন টাইম, যে অ্যাকচুয়ালি কি একবার ধাক্কা লাগলো এখানে, তারপর কি এর সঙ্গে ধাক্কা লাগার পর এখানে একবার প্রথম এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তাহলে এই যে এই একবার এখানে, তার কিছু সময় পর এর সঙ্গে ধাক্কা লেগেছে, তাই দুটা সংঘর্ষ হওয়ার মধ্যবর্তী সময়কে কি বলে রিল্যাক্সেশন টাইম। তার মানে কি এখানে ধাক্কা লাগলো, তারপর ফ্রিলি চলছে চলছে চলছে, আবার ওকে টানলো, তার মানে কি ও যতক্ষণ ফ্রিলি চলছিল তাকে আমরা কি বলি ওর রিল্যাক্সেশন টাইম, একে বলে কি টাউ। ক্লিয়ার? এই টাউকে আমরা কি বলি রিল্যাক্সেশন টাইম, এবং ওই দুটি সংঘর্ষের মাঝের মধ্যবর্তী সরলরেখাকে আমরা কি বলি তার মিন ফ্রি পাথ, তাকে বলে মুক্ত পথ, মিন ফ্রি পাথ। ক্লিয়ার? তাহলে রিল্যাক্সেশন টাইম বলতে কি বোঝায়, এই পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী যে সময় তাকে বলে কি রিল্যাক্সেশন টাইম। ঠিক আছে? তার মানে এই ইলেকট্রন একটা গড় বেগ নিয়ে চলছে। তাহলে বুঝতে পারলে যে গড় বেগ নিয়ে কেন চলছে বা সংঘর্ষ কী করে হচ্ছে। তাহলে এবার আমরা বিচলন বেগের সঙ্গে এই রিল্যাক্সেশন টাইমের একটা সম্পর্ক দেখাবো। দেখো যে অ্যাকচুয়ালি তুমি দেখো যে ভিডি মানে কি, ভিডি মানে ড্রিম ভেলোসিটি, মানে কি ভি অ্যাভারেজ, তাই না? ভিডি মানে কি ভি অ্যাভারেজটাই। তাহলে ভি অ্যাভারেজ বলতে আমরা কি লিখব, এই যে এরকম না, আমি মুছে দিলাম, মানে কি একবার V1 বেগে, একবার V2, V3, V4, মানে কি অ্যাকচুয়ালি তুমি ধরো যে এখানে প্রচুর আছে, কেউ V1 বেগে নিল, কেউ V2 বেগে ধাক্কা মারলো, প্লাস কত বা একদম n সংখ্যক পর্যন্ত,
ভি এন বাই কত বাই হচ্ছে এন, কেন এন সংখ্যক অ্যাটম আছে। তাহলে ভিডি মানে কি, তার ভি অ্যাভারেজ মানে এটাই। এবার ভি আমরা কি জানি যে ভি বলতে কি বোঝায়, ইউ প্লাস এটি, তাই না? ভি বলতে কি বোঝায়, ইউ প্লাস এটি। তাহলে ভি ওয়ানের জায়গায় কী লিখবো, ভি ওয়ানের জায়গায় লিখবো যে ইউ ওয়ান প্লাস, যদি ভেক্টর ফর্মেই লিখি তাহলে ইউ ওয়ান আর এ টাউ ওয়ান, এ টাউ ওয়ান হলো, কেন ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। আবার এর ক্ষেত্রে কী লিখবো, প্লাস ইউ টু প্লাস এ ভেক্টর টাউ টু প্লাস ডট 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 ডট, তাহলে কত হবে ইউ এন ভেক্টর প্লাস এ ভেক্টর টাউ এন, এই তাহলে বাই কত হবে এন। এবার এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে ভাঙলে আমরা কী পাবো, ভাঙলে পাবো যে একটা ইউ ওয়ান ভেক্টর প্লাস ইউ টু ভেক্টর প্লাস হচ্ছে ইউ এন ভেক্টর বাই এন, একটা এটা পাবো। আর প্লাস আমরা পাবো যে এ কমন যদি নিয়ে নিই তবে আমি পাবো যে টাউ ওয়ান প্লাস প্লাস টাউ টু প্লাস কত হচ্ছে টাউ এন বাই এন। তাহলে এটা মানে কি ওর গড়বেগ, তাই না? ইউ ওয়ান ভেক্টর প্লাস ইউ টু ভেক্টর প্লাস ইউ এন ভেক্টর, তাহলে এটা কি ওর গড়বেগ। তাহলে ওই ইলেকট্রন, ওই একটা ইলেকট্রনের গড়বেগ কত, শূন্য না? কেন অ্যাকচুয়ালি ও এইভাবে জিগজ্যাগ বোঝানো যায়, এদিকে একবার এদিকে, কেন ওর মধ্যে কি অ্যাকচুয়ালি থার্মাল, মানে কি ওর মধ্যে কি যে অ্যাকচুয়ালি যে ও যে গতিবেগে যাচ্ছে সেটা থার্মালও আছে, আবার যে পোটেনশিয়াল তার জন্য যাচ্ছে। তাহলে এটা বলতে কি বোঝায়, ওই এন সংখ্যক ইলেকট্রনের গড়বেগ। তাহলে ওই ইলেকট্রনের গড়বেগ কত হয়, শূন্য, শূন্য প্লাস কত হবে, প্লাস কত হবে, প্লাস কত হবে, প্লাস এই যে এটাকে আমরা কি বলবো, টাউ অ্যাভারেজ। একে কি লিখবো হচ্ছে, লিখবো যে টাউ অ্যাভারেজ। তাহলে এ ভেক্টর এটা হচ্ছে টাউ অ্যাভারেজ। তাহলে কি পেলাম, তাহলে ভিডি, তাহলে ভিডি মানে কি, তাহলে ভিডি ভেক্টর, তাহলে ভিডি ভেক্টর, তাহলে কি পেলাম মানে ভি অ্যাভারেজ। তাহলে ভিডি আমরা কি পেলাম, তাহলে ভিডি পেলাম হচ্ছে আমরা ভিডি ভেক্টর আমরা পাবো যে হচ্ছে এ ভেক্টর টাউ অ্যাভারেজ। এই যে এ ভেক্টর, এই এ ভেক্টরের মান কি আমি অলরেডি পেয়েছি, তাহলে ভিডি ভেক্টর ইকুয়ালস এ ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে কত, মাইনাস ই ভেক্টর বাই এম কত হবে, টাউ অ্যাভারেজ। ক্লিয়ার, সরি এটা কেন ভেক্টর, এটা টাউ অ্যাভারেজ। তার মানে কি যে যদি মান লেখো তাহলে কি লিখবে যে ভিডি ইকুয়ালস টু হচ্ছে ই বাই এম ইন্টু হচ্ছে টাউ অ্যাভারেজ। তার মানে তোমরা এটা কী পেলে যে তার ভিডি মানে কি বিচলন বেগ এবং টাউ অ্যাভারেজের মধ্যে সম্পর্ক। ক্লিয়ার, ক্লিয়ার বুঝতে পারলে? তাহলে টাউ অ্যাভারেজ এরকম কী বলি আমরা, বিচলন বেগ। তোমাদের এটাও লাগবে, বাট তোমাদের এটা বিশেষ করে তোমাদের ক্লাস 12-এর বোর্ড এক্সামের জন্য এইটা তোমাদের বেশি লাগবে না, এটা বিশেষ করে নিটের জন্য আসে। হ্যাঁ, যে এই রিল্যাক্সেশন টাইম থেকে কোশ্চিন বিশেষ করে নিট থেকে আসে, যে তোমাদের বোর্ড এক্সামের জন্য এখান থেকে কোনো কোশ্চিন আসবে না। যে অ্যাকচুয়ালি এক্ষেত্রে আমরা রিল্যাক্সেশন টাইম দিয়ে বিচলন বেগের যে মানটা পেলাম সেটা তোমাদের এইচএসের জন্য মানে বোর্ড এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট নিটের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন আসে। এটাও কি বলে, রিল্যাক্সেশন টাইম, যে দুটা অ্যাটমের মধ্যে সংঘর্ষ হওয়ার মধ্যবর্তী যে সময়টা। কিন্তু এবার আমরা বিচলন বেগের যে আরেকটা আমরা ভ্যালু পাবো, এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম দিয়ে আবার আরেকটা আমরা বিচলন বেগের মান পাবো, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। ক্লিয়ার, এটাও অবশ্যই তোমরা টুকে নেবে। এবার যেটা করব এটাও আবার বিচলন বেগেরই মান, বাট সেটা ইম্পর্টেন্ট ফর এইচএস। এবার দেখো এটা থাক, এবার আমরা কি দেখবো যে বিচলন বেগ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে বিচলন বেগ কাকে বলে, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির গড় বেগ নিয়ে প্রবাহিত হয়, সেই স্থির গড় বেগকে কি বলি, বিচলন বেগ। তাহলে গড় বেগ কেন লাভ করে, কেন ও ধাক্কা খেতে 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 যায়, তার মানে কি, তার মানে ও গেল, বেগ বাড়লো, আবার ধাক্কা গেল, বেগ কমলো, আবার বেগ বাড়লো, আবার ধাক্কা গেল, আবার বেগ কমলো, আবার গেল, আবার বেগ বাড়লো, তারপর আবার
ধাক্কা খেলো মানে কি আকর্ষিত হলো, বলে আবার বেগটা কমে গেল। তার মানে কি যে আলটিমেটলি বেগ বাড়ছে কমছে বাড়ছে কমছে, তার কি ধরো ওটা একটা গড় বেগ নিয়ে চলছে, এটা গড় বেগ নিয়ে চলছে। এবং এবং তোমাদের আমি আরেকটা কথা বলে দিই, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যে অ্যাকচুয়ালি ইলেকট্রন যাচ্ছে কীভাবে, যে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা যাচ্ছে কীভাবে, অ্যাকচুয়ালি ইলেকট্রন যাচ্ছে কী করে, এটাও তোমাদের ক্লিয়ার একটা ইমেজ থাকা প্রয়োজন, ইলেকট্রন যাচ্ছে কী করে, তাই তো? তার মানে কি এই যে একটা ইলেকট্রন একবার এখানে এখানে ধাক্কা খেলো, ইলেকট্রনটা ছিল এখানে, একবার ধাক্কা খেলো এখানে, একবার এখানে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, একবার এদিকে, তারপর এখানে আসলো। তার মানে কি এখানে আসলো আবার। তাহলে দেখো যে ইলেকট্রন ছিল এখানে, ও এভাবে ধাক্কা খেতে 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 কি এখানে আসলো, তাহলে 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 বলো তো, তাহলে ডিসপ্লেসমেন্টটা কি খুব সামান্য হয়েছে। আরে আরও স্মল হয়, পার সেকেন্ডে আরও স্মল হয়। জাস্ট এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি ছোট করে দেখাচ্ছি, বাট আরও স্মল হয়। তার মানে কি যে ইলেকট্রন এভাবে এভাবে যাচ্ছে গিয়ে এখানে পৌঁছলো, মানে কি এরকম ব্যাপারটা, ইলেকট্রন ছিল এখানে, ও ধাক্কা খেলো ধাক্কা খেলো ধাক্কা খেলো 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 এখানে পৌঁছলো। তার মানে কি যে অ্যাকচুয়ালি দেখো ডিসপ্লেসমেন্ট কী হচ্ছে, কম হচ্ছে, মানে কি এভাবে জিগজ্যাগ করতে করতে এই পৌঁছলো, আবার গিয়ে গিয়ে আবার হচ্ছে পৌঁছলো, তাই তো? যে ও কি ও ও কেন অ্যাকচুয়ালি এখানে তো প্লাস আছে না, এখানে প্লাস মানে কি ওকে তো টানছে, ফলে ধাক্কা খেতে 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 সরলো, আবার ধাক্কা খেতে খেতে সরলো, ধাক্কা খেতে খেতে আরেকটু সরলো, মানে পার সেকেন্ডে খুব সামান্য পরিমাণ সরে। এবং এই যে ভিডি ও যে বিচলন বেগ, এই ভিডির যে ভ্যালুটা কত হয় 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। কত সেটা হতে পারে 3 × 10⁻⁻⁴ বা 4 × মানে রেঞ্জটা কত, রেঞ্জ হচ্ছে 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। তোমরা একটা অঙ্কতেই করতে পারবে। আর অ্যাকচুয়ালি আমি তোমাদের ডেটা বলছি, এই প্রত্যেকটা ডেটা কিন্তু তোমরা অঙ্কতে পাবে, এবং অঙ্ক করার সময় তোমরা যেসব ডেটা ইউজ করবে বা যেটা অ্যান্সার আসবে সেটাই কিন্তু আমাদের প্র্যাকটিক্যালেও আমরা সেই ডেটাই পাই। এমন না যে যারা বই লিখছেন ওনাদের ইচ্ছা মতো যা খুশি তাই দিয়ে দিল, সেরকম কিন্তু করে না। হ্যাঁ, যে তোমরা যে ডেটাগুলো পাবে বা যে ডেটা ইউজ করবে সেগুলো আমরা বাস্তবেই সেগুলোই থাকে। তোমরা দেখবে তোমরা অঙ্কতে এই ভ্যালু পাবে। তাহলে কি যে অ্যাকচুয়ালি দেখো ওর বিচলন বেগের মানটা কত 10⁻⁻⁴ মানে কি 0.0001 মিটার পার সেকেন্ড। তাই দেখো তো, তাহলে কি তাহলে কত কম, আরে কম তো হবেই না। কেন অ্যাকচুয়ালি কি ওর মধ্যে তার আছে, ওর মধ্যে এত ধীরভাবে প্রত্যেকটা অ্যাটম যুক্ত হয়ে আছে। তাহলে কি ওই যে ধাক্কা খেতে 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 সামান্য সরলো, আবার ধাক্কা খেতে খেতে সামান্য সরলো পার সেকেন্ডে, ধাক্কা খেতে খেতে পার সেকেন্ডে সামান্য সরলো, মানে কি ডিসপ্লেসমেন্টটা কি খুব সামান্য। মানে কি মানে অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা যে বলে না যে ফাঁকা কলসি বেশি বাজে, যে দেখবে যে এমন কিছু মানুষ আছে যারা বেশি কথা বলে কিন্তু কাজের কাজ কিছুই না। ব্যাপারটা কিন্তু বুঝো যে অ্যাকচুয়ালি এখানে আমি দুটা মানে একটা ইলেকট্রনের আমি দুটা বেগের কথা বললাম, একটা ইলেকট্রনের দুটা বেগের কথা বললাম, একটা কি 10⁻⁵ মিটার পার সেকেন্ড, আর একটা কি বললাম যে ভিডি 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড। তাহলে দুটার মধ্যে কোনটা কি বোঝাচ্ছে? এই 10⁻⁵ মানে 10⁻⁵ বলতে কি বোঝাচ্ছে, ও এই যে এটা ভাইব্রেটটা, এই যে এটা ভাইব্রেট যেটা করছে, ভাইব্রেট মানে ভাইব্রেট করছে খুব স্পিডে। কেন? এক নম্বর ও তো থার্মাল এনার্জিও পাচ্ছে, ফলে ভাইব্রেট করছে খুব স্পিডে, কিন্তু কাজের কাজটা কি খুব সামান্য। সেই জন্য যে অ্যাকচুয়ালি ও ভাইব্রেট করছে খুব স্পিডে, বাট ডিসপ্লেসমেন্টটা কি ভাইব্রেট করতে করতে ডিসপ্লেসমেন্ট সামান্য, ভাইব্রেট করতে করতে ডিসপ্লেসমেন্টটা সামান্য। এই ব্যাপারটা মানে অ্যাকচুয়ালি কি যে কথা বলছে বেশি কিন্তু কাজের কাজ কিছুই না, সেই ব্যাপারটা। মানে লাফানি ঝাপানি প্রচুর, বাট কাজের কাজ বা ডিসপ্লেসমেন্ট সামান্য। তার মানে কি যে অ্যাকচুয়ালি যে ডিসপ্লেসমেন্টে সরছে বা যে বেগেও সরছে বা যে বেগে কি ও এই যে এখান থেকে এখানে আসলো, যে বেগে সরলো তাকে আমরা কি বলছি, ওর ড্রিফট ভেলোসিটি। আর এই ভি মানে কি ও যত বেগে ও লাফাচ্ছে আর ঝাপাচ্ছে। ক্লিয়ার? তার মানে কি এটা কি যে লাফাচ্ছে মানে এত স্পিডে লাফাচ্ছে দেখে মনে হবে অনেক বেশি যাবে, কিন্তু না, ও লাফাচ্ছে বেশি কিন্তু যাচ্ছে সামান্য। কেন? এত বেশি বাধা পাচ্ছে, ওকে টানছে, ফলে কি লাফাচ্ছে বেশি
কিন্তু সামান্য ডিসপ্লেসমেন্ট করছে। তাহলে আমরা কি জানি যে ভেলোসিটি বলতে কি বোঝায়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? ভেলোসিটি বলতে কি বোঝায়? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট কি? সামান্য পার সেকেন্ডে, তাহলে ওর যে ভেলোসিটি সেটাও কি? সামান্য। ক্লিয়ার? তাহলে এই 10⁻5 মিটার পার সেকেন্ড বলতে কোন বলছে? যেটাও এই জিগজ্যাগ মোশনে লাফাচ্ছে। আর এটা মানে কি? যেটাও ডিসপ্লেসমেন্ট করছে যে বেগটা সেটা সামান্য, কারণ ডিসপ্লেসমেন্ট কম। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এবার আমরা তাহলে বুঝতে পারলে যে তাহলে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কীভাবে ও মোশন হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পড়বো যে ওই বিচলন বেগের এবার রাশিমালা পড়বো, বা অ্যাকচুয়ালি একেই আমরা বলি যে তড়িৎ প্রবাহের সঙ্গে বিচলন বেগের সম্পর্ক। হ্যাঁ, যে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি যে বিচলন বেগের রাশিমালা, বিচলন বেগের রাশিমালা বা তড়িৎ প্রবাহের সঙ্গে বা তড়িৎ প্রবাহ মানে আই, তড়িৎ প্রবাহ কত? আই, এবং বিচলন বেগ ভিডি এর মধ্যে সম্পর্ক। দেখো একদম খুবই সোজা একটা থিওরি, এখান থেকে কোশ্চিন অবশ্যই আসে, সেই জন্য মন দিয়ে পড়বে এবং বুঝবে। কোশ্চিন অবশ্যই আসে এখান থেকে, এই কোশ্চিনটাই আসে যে তড়িৎ প্রবাহের সঙ্গে বিচলন বেগের সম্পর্ক স্থাপন করো, এবং অঙ্ক তো আসেই। তাই তুমি কি করলে? এর দুই প্রান্তে একটা বাহ্যিক ব্যাটারি যুক্ত করলে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস হলো। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন, এই ইলেকট্রন, এই ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন কি? এদিকে প্লাস এদিকে মাইনাস, ইলেকট্রন ছুটবে মাইনাস থেকে প্লাসের দিকে, এবং কারেন্ট ছুটবে মানে আধান ছুটবে ঠিক তার বিপরীত দিকে। কেন ছুটে না ছুটে সব বলা হয়েছে, বলা আছে। ক্লিয়ার? তাহলে তুমি ধরো যে 1 সেকেন্ডে ইলেকট্রন, এবং ধরো যে ধরি তার আগে ধরে নি যে ধরি কি, কোথায় লিখবো? যে ধরি ভি সাফিক্সে ডি মানে বিচলন বেগ, তারপর এন, স্মল এন বলতে কি বোঝায়? ওই যে আগে লিখিয়েছিলাম, একে বলা হয় ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, বা যাকে আমরা কি বলি যে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। এবার ই বলতে কি বোঝায়? এই ই বলতে কি বোঝায়? এই ই বলতে বোঝায় ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান। ক্লিয়ার? এ ধরো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই তাহলে তুমি ধরো যে একক সময়ে এই যে ইলেকট্রন, এই কি বললাম? একক সময়ে এই ইলেকট্রন পরিবাহীর, কোনো পরিবাহীর এই যে এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ভিডি ডিস্টেন্স অতিক্রম করলো। ব্যাপারটা কেমন? কি বললাম? যে 1 সেকেন্ডে কোনো ইলেকট্রন এ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে ভিডি ডিস্টেন্স অতিক্রম করলো, মানে ভিডি ডিসপ্লেসমেন্ট হলো। কিন্তু অ্যাকচুয়ালি ভিডি আমি কি ধরেছি? বিচলন বেগ। কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিটাই কি? ডিস্টেন্স। আমি ডিসপ্লেসমেন্ট বলছি, কেন বলছি? কেন আমরা কি জানি যে বেগ বলতে কি বোঝায়? সরণ বাই সময়, ঠিক কি না? তুমি সরণকে তুমি ধরো যে L/T, তাই যদি বলি T = 1 সেকেন্ড, তাহলে ভিডি মানে কি হবে? L এর সঙ্গে সমান, তাই তো? তাহলে 1 সেকেন্ডে কোনো ইলেকট্রন যে ডিস্টেন্স অতিক্রম করবে বা যে ডিসপ্লেসমেন্ট অতিক্রম করবে, সেটা কি? তার হচ্ছে যে ভেলোসিটির সঙ্গে সমান। তার মানে আমরা বলতে পারি যে ওই ইলেকট্রন 1 সেকেন্ডে
ভিডি ডিস্টেন্স অতিক্রম করবে এবং যে ভিডিকে আমরা কী বলে বিচরণ বেগ, কারণ 1 সেকেন্ডে যেটাই বেগ ওটাই ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে ওই 1 সেকেন্ডে ওই ইলেকট্রন যে দূরত্ব অতিক্রম করলো বা যে সরণ অতিক্রম করলো তার জন্য মানে কি অ্যাকচুয়ালি কি, তাহলে ওই 1 সেকেন্ডে ও যে চোঙের মধ্যে দিয়ে আসলো, তবে এই চোঙেরটা কত হবে ক্ষেত্রফল? তো দেখো ও 1 সেকেন্ডে ইলেকট্রন এখান থেকে এখানে আসলো, তাহলে 1 সেকেন্ডে ওই ইলেকট্রন তাহলে কত চোঙের মধ্যে দিয়ে আসলো? তাহলে ধরো যে একক সেকেন্ডে ইলেকট্রন ভিডি সরণ অতিক্রম করল। ক্লিয়ার? তাহলে অতএব ওই চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন বলতে কি বোঝায়? এই চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু ডিস্টেন্স, 1 সেকেন্ডে যে চোঙ অতিক্রম করলো সেই চোঙের আয়তন, তাই এটা চোঙের আয়তন। তাহলে অতএব তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা, অতএব চোঙের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন কত হবে? প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন সংখ্যা লিখি, মুক্ত ইলেকট্রন সংখ্যা কত হবে? এন বলতে কি বোঝায়? মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। তার মানে আমরা বলবো যে তাহলে একক আয়তনের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? এন, তাই না? আর এখানে এন বলতে কি বোঝায়? মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা। তাহলে চোঙের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন সংখ্যা, তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের কত সংখ্যা? এন, মানে একক চোঙের মধ্যে দিয়ে। তাহলে একক আয়তনের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনের কত সংখ্যা? এন। তাহলে এই এত আয়তনের মধ্যে দিয়ে তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত হবে? এন ইন্টু এ ভিডি, তাই না? বুঝতে পারলে যে তাহলে চোঙের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন সংখ্যা মানে কি, যে একক আয়তনে মুক্ত ইলেকট্রন এন, তাহলে এই 1 সেকেন্ডে এই এত আয়তন তাহলে মুক্ত ইলেকট্রন সংখ্যা কত হবে? এন ইন্টু এ ভিডি। তার মানে চোঙের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান, তাহলে আধান বলতে কি বুঝি? আমরা আধান কিউ ইকুয়ালস টু এন ই, তাই তো? এন ইন্টু ই। আর অ্যাকচুয়ালি এই এন বলতে কি বোঝায়? তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো যে কিউ ইকুয়ালস টু এন ই, যে এন বলতে কি বোঝায়? মুক্ত ইলেকট্রন সংখ্যা, আর ই মানে কি? ইলেকট্রনের চার্জ। তাহলে চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা কত, মানে এই এন এর মানটাই কত? এন এ ভিডি। দেখো কখনো গুলাবে না, এই এন মানে কি? মুক্ত ইলেকট্রন সংখ্যা, আর এখানে এন বলতে কি বোঝাচ্ছে? একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, মানে কি যে অ্যাকচুয়ালি তাহলে এই চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত ইলেকট্রন সংখ্যা এন এ ভিডি, মানে কি এই টোটালটাই কত? এন এ ভিডি। তাহলে আধান বলতে কি বোঝায়? মুক্ত ইলেকট্রন সংখ্যা ইন্টু চার্জ। তার মানে চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান, তাহলে কত হবে? আধান মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা ইন্টু কত? তার ইলেকট্রনের চার্জ। তার মানে এটা বলতে কি বোঝাচ্ছে? তাহলে এটা বলতে বোঝাচ্ছে চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান। আরে চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান, তাহলে এই টোটাল লাইনটার মিনিং কি? এটাই তো কারেন্ট আই। দেখো চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান, তাহলে এই টোটাল লাইনটার মানে কি? কারেন্ট মানে আই। তাহলে এই আই মানে কত হবে?
এন এ ভি ডি ইন্টু ই। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেলাম যে ভিডি ইকুয়ালস টু হচ্ছে আই বাই এন ই এ। অ্যাকচুয়ালি এটা কি আমাদের বিচলন বেগ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক, কিছুই না। ভিডি মানে বিচলন বেগ, এন মানে কি মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মানে একক আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা, ই মানে ইলেকট্রনের চার্জ, আর এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাই ধরলাম যে এই যে চোঙ, ওই চোঙের মধ্যে দিয়ে চোঙের এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে ভিডি সরণ করলো, কারণ 1 সেকেন্ডে যেটাই বেগ সেটাই ওর কি সরণ। তাহলে ওই 1 সেকেন্ডে যে গেল ডিস্টেন্স যার জন্য ওই ওর মধ্যে যে ইলেকট্রন যে চোঙ অতিক্রম করলো সেই কত হবে? চোঙের কত আয়তন? এভিডি। তাই চোঙের মধ্যে প্রতি সেকেন্ডে প্রবাহিত মুক্ত এর সংখ্যা, তাহলে একক আয়তনে কত সংখ্যা কত? এন। তাহলে এত আয়তনে মুক্ত ইলেকট্রন সংখ্যা এন এভিডি। তাহলে আধান বলতে কি বোঝায়? ওই মুক্ত ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের চার্জ। তাহলে এন এ ভিডি ইন্টু ই মানে কি চোঙের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ড প্রবাহিত আধান। তাহলে এটা মানে কি কারেন্ট আই। তাহলে ভিডি মানে কত? আই বাই এন ই এ। এখান থেকেই তোমাদের মেনলি এইচএস এক্সামের জন্য এটাই তোমাদের থিওরি লিখতে আসবে এবং এখান থেকে তোমাদের অঙ্ক করতে হবে এবং এখান থেকে তোমাকে ভিডির মানটা বার করতে হবে এবং যে ভিডির মানটা কত হয়? এই ভিডির মানটাই কত হয়? 10 পাওয়ারে -4 রেঞ্জের মধ্যে হয়। এত ক্লিয়ার? ক্লিয়ার বুঝতে পারলে? এবং এখান থেকে আমরা জানবো যে কি তড়িৎ প্রবাহ ঘনত্ব। আমরা কি জানবো এখান থেকে? এবং এটাকে অবশ্যই নোট করবে, বই থেকে পড়বে এবং বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে। তাহলে এবার এখান থেকে আমরা কি জানবো? এবার এখান থেকে আমরা জানবো হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। যে তড়িৎ প্রবাহ ঘনত্ব দেখো আমরা কি পেয়েছি? যে ভিডি ইকুয়ালস টু আমরা পেয়েছি আই বাই এন ই এ। তাহলে দেখো, তাহলে আই বাই এ মানে কি লিখবো? আই বাই এ মানে হচ্ছে ভিডি ইন্টু এনই। এই আই বাই একেই কি বলা হয়? জে। অ্যাকচুয়ালি এই আই বাই একেই আমরা বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে জে ইকুয়ালস কত? আই বাই এ। এটাকেই নাম দেওয়া হয়েছে কি? যে তড়িৎ প্রবাহ ঘনত্ব। এখানে আমরা কি বলি? কারেন্ট ডেন্সিটি। কেন? কারণ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহকে কি বলি? তড়িৎ প্রবাহ ঘনত্ব। মানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত কারেন্ট পাস করছে সেটা কি তার তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে এই জে মানে কি? তাহলে জে মানে হচ্ছে আই বাই এ। আবার এই আই বাই এ মানে কত? এই ভিডি ইন্টু এন ই। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার আমাদের নেক্সট আমাকে পড়তে হবে সচলতা, যাকে আমরা কি বলি? মোবিলিটি। কি বলি? যে সচলতা। এবার নেক্সট আমাকে পড়তে হবে যে সচলতা। নেক্সট হচ্ছে মোবিলিটি বা সচলতা। নেক্সট হচ্ছে সচলতা। সচলতা যাকে বলি মোবিলিটি। এই দেখো আমি বললাম যে ওই পরিবাহীর এই যে এখানে আমার করাই আছে যে তোমরা দেখতে পেলে ওই প্রত্যেকটা ইলেকট্রন ও মাইনাস ই ভেক্টর বাই এম ও এই পরিমাণ ত্বরণ ও লাভ করছে। তাই যদি শুধু মান লেখি, অনলি যদি মান লেখি তাহলে কি লিখবো? এ ইকুয়ালস টু হবে ই ইন্টু ই বাই এম, তাই তো? ই ইন্টু এল। ক্লিয়ার? এবার তুমি ধরো যে পরিবাহী তারের দৈর্ঘ্য ইকুয়ালস টু স্মল এল এবং তারের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তারের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি। তাহলে কি লিখবো? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ই ইকুয়ালস টু ভি বাই এল, তাই না?
আমরা কি জানি যে ই মানে কি লিখতে পারো v/l, ই ইকুয়ালস টু dv/dx। তার মানে এর জায়গায় আমরা কি লিখবো যে ই ইন্টু ই এর জায়গায় মানে v/ml। তাহলে ও এই পরিমাণ ত্বরণ নিয়ে চলছে, মানে এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করে লেখা হলো, এটা মানে এটা ব্যাপার না। তাহলে এই ত্বরণ নিয়ে চলছে, তাহলে বেগ বেগ বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা হয় না, না অ্যাকচুয়ালি তো কি সেটা হয় না, অ্যাকচুয়ালি সেটা হয় না। কেন হয় না? কারণ ও একটা বাধা পায়, একটা বাধা পায়, ফলে ও একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে চলে। দেখো যে অ্যাকচুয়ালি এর ব্যাখ্যাটা ঠিক সান্দ্রতার মাধ্যমে করা যেতে পারে। সান্দ্রতা তোমরা ক্লাস 11-এ পড়েছো, সান্দ্রতা। যে সান্দ্রতা তোমরা কি করে ব্যাখ্যা দিবে? যে কোনো একটা ইলেকট্রন ও অ্যাট ফার্স্ট ও কি ত্বরণ লাভ করে, অবশ্যই কি বলছি, ও ত্বরণ লাভ করে, ও বেগ আস্তে আস্তে বাড়ে, কিন্তু একটা সময় পর গিয়ে ও বেগটা একটা প্রায় কনস্ট্যান্ট বেগ নিয়ে চলে। যে তাহলে তাহলে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে দেখো, যে তোমরা সান্দ্রতাতে তোমরা পড়েছো স্টোকসের সূত্র, প্রান্তীয় বেগ। যে বৃষ্টির ফোঁটা উপর থেকে পড়ছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, বেগ বাড়ছে, তারপর আর বেগ বাড়ছে না, ও কনস্ট্যান্ট বেগ নিয়ে পড়ছে। যে অ্যাকচুয়ালি যে কোনো একটা বস্তুর বেগ যত বেশি বাড়বে তার এগেনস্টে বাধা বলো তত বেশি বাড়বে। কি দেখো, যে তুমি ধরো যে তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো, কোনো গাছের পাতা নড়ছে না, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে কেউ ঠেলছেও না, তোমার মাথার চুল পিছন থেকে উঠছেও না। এবার তুমি সাইকেল নিয়ে যাচ্ছ সেম রাস্তা দিয়ে, কোনো গাছের পাতা নড়ছে না, তুমি সাইকেল নিয়ে যাচ্ছ, দেখলা যে তোমার গায়ে হালকা হালকা ফুরফুরে বাতাস লাগলো, তোমার চুল অল্প অল্প উড়লো, ঠিক আছে। সেম রাস্তা দিয়ে তুমি এবার বাইক নিয়ে যাচ্ছ, দেখবে যে তোমার চুল এবার আরও বেশি উঠছে, তোমার গায়ে হাওয়া এবার বেশি লেগে গেছে। হলো বাইক নিয়ে যাচ্ছ মানে কি তোমার গায়ে এবার হাওয়া বেশি লেগে গেছে, মানে অ্যাকচুয়ালি কি তুমি দেখবে যে বাতাস বেশি ধাক্কা মারছে। সেম রাস্তা দিয়েই তুমি এবার স্করপিওর মাথার উপরে বসে বসে যাচ্ছ, দেখবে যে তোমাকে কি তোমাকে বায়ু আরও বেশি ধাক্কা মেরেছে। সেম রাস্তা দিয়ে তুমি এবার রাজধানীর উপর দিয়ে, রাজধানী এক্সপ্রেসে তুমি উপর দিয়ে বসে আছো, দেখবে যে তোমাকে একদম ছিটকে পেছন দিকে ফেলে দিয়েছে। কিংবা তুমি বুলেট ট্রেনের উপর দিকে বসে আছো, কি দেখবে যে তোমাকে একদম ছিটকে একদম পার করে দিয়েছে। মানে অ্যাকচুয়ালি কি যে সেম রাস্তা, তোমার গতিবেগ যত বেশি বাড়ছে তার এগেনস্টে কি বায়ুর যে বাধা জনিত বল সেটা কি আস্তে আস্তে বাড়ছে। তাহলে আমরা বলতে পারবো যে ওই ইলেকট্রনের বেগ যত বাড়বে তত কি, যত বেগ বাড়বে দেখো, ওর যত বেগ হচ্ছে বাড়বে, ওর যত বেগ যত বাড়বে, যে যত ওর যত বেগ যত বেড়ে গেল তার মানে তত বেশি বাধা ও অতিক্রম করবে। ওর রিল্যাক্সেশন যে টাইমটা, ওর যে টাইমটাকে সেটা আস্তে আস্তে কমবে। যে অ্যাকচুয়ালি যে ওর যত বেগ বেড়ে গেছে মানে ও তত বেশি সংঘর্ষ হচ্ছে, ও তত বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে। যত বেশি বাধাপ্রাপ্ত হবে তার মানে কি, তাহলে ওর দরুন তাহলে বাধা যে জনিত বল সেটা কি হবে, ওটাও হচ্ছে বাড়বে। তাহলে আমরা এখানে বলবো যে বাধা জনিত বল কি প্রপোর্শনাল টু কার সঙ্গে, ভিডির সঙ্গে। তাহলে এই বাধা জনিত বল কি লিখবো, ইকুয়ালস টু KVD, যেখানে কে মানে কি ধ্রুবক, যেখানে কে মানে কি একটা ওই কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এবার এই বাধা জনিত বল মন দিয়ে দেখো, যে অ্যাকচুয়ালি ওই ইলেকট্রন এই পরিমাণ ফোর্স নিয়ে যাচ্ছিল, মানে কি এই পরিমাণ ও ফোর্স নিয়ে যাচ্ছিল। তাহলে এই পরিমাণ ফোর্সের জন্য ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছিল, মানে বেগ বাড়ছিল। আবার ওই বেগ যত বাড়ছে তত কি আবার বাধা যত বল বাড়ছে, মানে এই পরিমাণ বলের জন্য ও এগোচ্ছে, তাহলে এই পরিমাণ বলের জন্য ও ত্বরণ লাভ করেছে, তাহলে এই পরিমাণ বলের জন্য ওর বেগ বাড়ছে, তাহলে এই পরিমাণ বল নিয়ে আগাচ্ছে ফলে বেগ বাড়ছে মানে ত্বরণ বাড়ছে।
তার মানে তাহলে বেগ বাড়ছে মানে তাহলে ওর এবার এগেনস্টে বাধা বল বাড়ছে, তাহলে ও এই পরিমাণ বল নিয়ে যাচ্ছে মানে ত্বরণ নিয়ে যাচ্ছে মানে ওর বেগ হচ্ছে বাড়ছে, তাহলে যত বেগ বাড়ছে তত কি ওর এগেনস্টে বাধাও কি আস্তে আস্তে বাড়ছে। তাহলে কি দেখবে, তাহলে এই যে ইটা কি ই মানে ওই ইলেকট্রিক যে আধানের মানটা ওটা কনস্ট্যান্ট, এই ই বলতে কি বোঝাচ্ছে ইলেকট্রিক ওটাও কনস্ট্যান্ট, বাট ফোর্স আছে মানে কি ও এই ফোর্স নিয়ে চলছে মানে ত্বরণ কাজ করছে মানে বেগটা আস্তে আস্তে বাড়ছে, যত বেশি বেগ বাড়বে তত কি ওর বাধা বল আস্তে আস্তে বাড়ছে। তাহলে এবার এই তার মানে কি এই ই বলের এগেন্স্টে কি বাধা বল কাজ করছে, তাহলে দেখবে যে বেগ বাড়তে বাড়তে তাহলে বাধা বল বাড়ছে, তবে এই বাধা বলটা যখনই এই বলের সঙ্গে যখনই সমান হয়ে যাবে তখন ওই ইলেকট্রন উপর লোভ দিবার কথা হবে শূন্য, তাই না? ও যাচ্ছে বাধা বল বাড়ছে, ও যাচ্ছে বাধা বল বাড়ছে, তাহলে কি হবে কোনো এক সময় ওই বাধা বলটা এই ইলেকট্রিক ফিল্ড যেটা বলকে ক্যান্সেল করে দেবে, মানে ও লোভ দিবার কথা হবে শূন্য। লোভ দিবার শূন্য মানে কি লোভ দিবার শূন্য মানে ত্বরণ শূন্য, তার মানে তখন কি ওই ইলেকট্রনটা কনস্ট্যান্ট বেগ নিয়ে যাবে, সেই কনস্ট্যান্ট বেগকে আমরা কি বলছি ওর বিচলন বেগ। ক্লিয়ার? তার মানে ও এই পরিমাণ বল নিয়ে যাচ্ছিল মানে ত্বরণ নিয়ে যাচ্ছে মানে বেগ বাড়ছিল, যত বেগ বাড়ছে তত বাধা জনিত বল বাড়ছে, কোনো এক সময় এই বাধা জনিত যে বিপরীতমুখী বল সেটা কি এই পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের ফোর্সকে টোটালি ক্যান্সেল করে দেবে, ফলে লব্ধি বল কত হবে শূন্য, ফলে ইলেকট্রনটা কনস্ট্যান্ট বেগ নিয়ে যাবে, ওটাই আমাদের বিচলন বেগ। তাহলে এখান থেকে আমরা কী পাবো, তাহলে এখান থেকে আমরা পাবো যে ভিডি মানে কি পাবো ই ই বাই কে পাবো, তাই না? ই ই বাই কি পাবো কে পাবো। তাহলে এই যে ই মানেও কনস্ট্যান্ট, কে মানেও কি কনস্ট্যান্ট, তাহলে এই যে ই বাই কে একে বলা হয় যে মিউ, একে আমরা কি লিখি যে মিউ লিখি মিউ, একে আমরা কি লিখি মিউ, এই যে মিউকে কি বলি সচলতা, তাহলে মিউ মানে কি লিখি আমরা সচলতা। ক্লিয়ার? এবং তাহলে এখান থেকে তাহলে কি লিখবো মিউ মানে কি ভিডি বাই ই, তাই না? মিউ মানে কত ভিডি বাই ই, তাহলে এই ইকে কি লিখবো যদি যদি এই 1 তবে মিউ মানে কত ভিডির সঙ্গে হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা যে সচলতা তার সংজ্ঞা দেবো, তাহলে কি বলবো যে কোনো পরিবাহীর দুই প্রান্তে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রযুক্ত করলে মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বা যে স্থির বিচলন বেগ লাভ করে সেটাই কি তার যে মোবিলিটির সঙ্গে সমান। তার মানে কোনো পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রযুক্ত করলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে কি বলবো মুক্ত ইলেকট্রনের সচলতা, তাই তো? যে অ্যাকচুয়ালি কি মিউ মানে ভিডি বাই ই যদি হয় 1 তাহলে মিউ মানে ভিডি, তাহলে একক সুষম, তাহলে কোনো পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রযুক্ত করলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে কি বলবো ওই ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এবার এখান থেকে আমরা কি করব যে মিউ মিউর একক এবং মাত্রা, মিউর একক, এবার একক এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ মিউর একক কী হবে ভিডি মানে বেগ, বেগের একক কী হয় মিটার পার সেকেন্ড, এই তো। আর ই বলতে কী বোঝায় ভোল্ট পার মিটার, তাই না? ই এর একক কী হয় ভোল্ট পার মিটার, তোমরা পড়েছো। তাহলে এটা কী হবে, তাহলে এটা হবে যে মিটার স্কোয়ার, তাই তো ভোল্ট সেকেন্ড, তার কী লিখবো মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। অ্যাকচুয়ালি এটা কি আমাদের যে যে সচলতা তার হচ্ছে মাত্রা না তার একক। এবার মাত্রা কি লিখবো, এবার মাত্রা করলে এবার লিখবো মাত্রা, এবার হচ্ছে মাত্রা, এবার হচ্ছে মাত্রা। তাহলে মাত্রা কত হবে ভিডি বাই ই, ই মানে কি এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই, তাহলে ই মানে হচ্ছে এফ বাই ই, তাহলে এফ বাই হচ্ছে ই, তাহলে ভিডি ইন্টু ই বাই এফ, তাহলে মাত্রা।
ভিডি মানে বেগ, বেগের মাত্রা কত? এল টি পাওয়ার এ -1। ই মানে আধান, কত হয়? আধানের মাত্রা কত হয়? আইটি বাই এফ মানে হচ্ছে এম এল টি পাওয়ার এ -2। এই এল আর এল কাটলো, এটা আর এটা হচ্ছে কাটলো, তাহলে লিখে থাকবে এম টি পাওয়ার এ 2 এম ইনভার্স টি পাওয়ার এ 2 আর আই, এটাকে হচ্ছে মাত্রা। ক্লিয়ার? এটা হচ্ছে মাত্রা। ক্লিয়ার? এটা ওর মাত্রা। তোমরা মাত্রা তোমরা বসালেই বার করতে পারবে। ক্লিয়ার? তাহলে তোমরা পড়লে যে মোবিলিটি কাকে বলে, সঙ্গে একক এবং মাত্রা। এবার নেক্সট তোমাদের পড়তে হবে যে বিচলন বেগ থেকে ওহমের সূত্র। একদম ইজি, এটাও খুব সহজ। আর দুটো থিওরি আছে, যে বিচলন বেগ থেকে ওহমের সূত্র এবং ওহমের সূত্রের ভেক্টর রূপ। সহজ, ইজি। এবার নেক্সট হচ্ছে এবার বিচলন বেগ থেকে ওহমের সূত্র। আমরা কিছুক্ষণ আগেই কি পেলাম? ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই এ পেয়েছি। আর আবার আমরা পেয়েছি যে ভিডি ইকুয়ালস টু হচ্ছে ই ই বাই কে, তাই না? আমরা এটা পেয়েছি যে এখান থেকে মিউ ইকুয়ালস টু ভিডি বাই ই থেকে পেয়েছি না, আমরা তো এখান থেকেই পেয়েছি যে আবার এই মিউ মানে কি? ই বাই কে ইকুয়ালস টু ভিডি বাই ই। তাহলে ভিডি কত হবে? ই ই বাই কে, এই যে এখান থেকেই পেয়েছি। তাহলে এবার অ্যাকচুয়ালি কি এই বিচলন বেগ যে এটা কি সমান, তাহলে লিখবো যে ই ই বাই কে ইকুয়ালস টু কত? আই বাই এন ই এ। এবার ই মানে কি? এই ই এর জায়গায় আমরা লিখবো যে ভি বাই এল, তাই তো, কে এল ইকুয়ালস টু কত? আই বাই এন ই এ। ঠিক আছে, তাহলে এবার কেউ কাটবে? কেউ কাটবে না। তাহলে কে থাকবে? তাহলে ভি থাকলো যে ভি ইকুয়ালস টু কত হবে? তাহলে ভি ইকুয়ালস টু হবে কে এল ইন্টু আই বাই এন ই স্কোয়ার ইন্টু এ। একে যদি ভাঙিয়ে লিখি তাহলে কত হবে? কে ইন্টু এল বাই এন ই স্কোয়ার ইন্টু এ ইন্টু কত হচ্ছে? এটা ই, হ্যাঁ এটা হচ্ছে ই স্কোয়ার ইন্টু হচ্ছে আই। কে মানে কি? কনস্ট্যান্ট। এল মানে কি? তারের দৈর্ঘ্য, ওটাও কনস্ট্যান্ট। এন মানে মুক্ত ইলেকট্রন সংখ্যা, সেটাও কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট পরিবারের ক্ষেত্রে। ই মানেও কনস্ট্যান্ট, এ মানেও কনস্ট্যান্ট, এবং এক ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট। হ্যাঁ, এই তাপমাত্রা কনস্ট্যান্টের জন্যই এন কনস্ট্যান্ট হয়েছে। তার মানে এই টোটাল পার্টটাই কি? কনস্ট্যান্ট। তাহলে ভি প্রপোর্শনাল টু কত? আই, তাই তো। তাহলে এটা কি আমাদের, এটা কি আমাদের ওহমের সূত্র। কেন? এটা কি কনস্ট্যান্ট, তাহলে কি ভি প্রপোর্শনাল টু আই। তাহলে এবার এই সমীকরণ তুমি নাম দাও 1 নাম্বার সমীকরণ। আবার আমরা কি জানি? আমরা জানি যে ভি ইকুয়ালস টু আই আর, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এবং 1 এবং 2 তুমি তুলনা করো, এটাও ভি এটাও ভি, এটাও আই এটাও আই। তাহলে এই রাশিটা মানে কি? এই আরকে নির্দেশ করছে। তাহলে অতএব তাহলে আমরা আর মানে কি পাবো? আমরা আর মানে পাবো যে কে ইন্টু এল বাই এন ই স্কোয়ার ইন্টু হচ্ছে এ, এটা আমরা আর মানে পাবো। ক্লিয়ার? আবার আমরা কি জানি? আর মানে রো ইন্টু এল বাই এ, ঠিক কি না? আবার আর মানে কি? রো ইন্টু এল বাই এ। তাহলে এই সমীকরণ এটা এবার সমান করে দাও। তাহলে রো ইন্টু এল বাই এ কত? ইকুয়ালস টু কে ইন্টু এল বাই এন ই স্কোয়ার ইন্টু এ। এ আর এ কাটলো, এল আর এল কাটলো, তবে রো মানে কত পাবো? কে বাই এন ই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আবার আমরা কি জানি? সিগমা মানে কি? 1 বাই রো। এখানে রো বলতে কি বোঝায়? রোধাঙ্ক। আর এটা বলতে কি বোঝায়? পরিবাহিতাঙ্ক। তবে সিগমা মানে কি লিখবো? তাহলে 1 বাই রো। তাহলে 1 বাই রো মানে 1 বাই কে বাই এন ই স্কোয়ার, মানে এন ই স্কোয়ার বাই কে। তাহলে আমরা রো পেলাম কত?
রো পেলাম হচ্ছে এন ই স্কোয়ার বাই কে। তার মানে আমরা এখান থেকে আমরা বলতে পারবো যে ওর যে সিগমাটা কি কার সঙ্গে সমানুপাতিক, তার মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্বের সঙ্গে। দেখো মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব যত বাড়বে তত বেশি কি ইলেকট্রন বাড়লো, তাহলে ইলেকট্রন প্রবাহিত বেশি হবে, তাহলে ওর কি পরিবাহিতাঙ্ক বেশি হবে। এই তো সম্পূর্ণ একটা ইজি কনসেপ্ট, ক্লিয়ার। এবার নেক্সট আমাদের লাস্ট থিওরি হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। লাস্ট থিওরি হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর রূপ। লাস্ট থিওরি ওহমের সূত্রের ভেক্টর রূপ, এটাও পরীক্ষায় আসে। ওহমের সূত্রের ভেক্টর রূপ। দেখো আমরা কি জানি, আমরা 1 নম্বর জানি যে আর ইকুয়ালস টু হচ্ছে রো এল বাই এ। রো মানে হচ্ছে রোধাঙ্ক, এল মানে তারের দৈর্ঘ্য, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আবার রো জায়গায় কি লিখবো 1 বাই সিগমা, কেন সিগমা ইকুয়ালস টু 1 বাই রো, তাহলে রো মানে কি 1 বাই সিগমা, তাহলে আর ইকুয়ালস টু কি লিখবো রো মানে কি 1 বাই সিগমা ইন্টু এল বাই এ, তারপরে আর মানে কত এল বাই সিগমা ইন্টু এ হলো। আবার আমরা কি জানি, আমরা জানি যে ই ইকুয়ালস কত বোঝায় ভি বাই এল, যেখানে ভি মানে কি ওই এল দৈর্ঘ্যের তারের দুই প্রান্তে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছে, মানে ভি বিভব প্রভেদ, তাহলে ভি মানে কত ই ইন্টু এল। আবার আজকেই আমরা একটা নতুন রাশি পড়লাম, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ঘনত্ব। আমরা পড়লাম কি তড়িৎ প্রবাহ ঘনত্ব আমরা পড়লাম, মানে কি একে বলা হয় জে। জে মানে কি আই বাই এ, তাহলে আই মানে কত জে ইন্টু এ, ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম আর ইকুয়ালস টু এল বাই রো এল বাই সিগমা এ, ভি মানে এ ইন্টু এল, আর আই মানে জে ইন্টু এ, ক্লিয়ার। যে তাহলে এবার দেখো, তাহলে এবার আমরা কি জানি ওহমের সূত্রের যে স্কেলার ফর্ম, ওহমের সূত্রের স্কেলার ফর্ম, অ্যাকচুয়ালি এই ওহমের সূত্রের স্কেলার ফর্ম কি হয় ভি ইকুয়ালস টু আই আর, তাই না, এটা আমাদের ওহমের সূত্রের স্কেলার ফর্ম। কেন এটাও স্কেলার, আরও স্কেলার, আইও স্কেলার, বিভব স্কেলার, কারেন্ট স্কেলার, আর রোধও স্কেলার। তাহলে ভি ভি মানে কি ই ইন্টু এল, আই মানে কি জে ইন্টু এ, আর আর মানে কি এল বাই সিগমা ইন্টু এ। এ আর এ কাটলো, এল আর এল কাটলো, তবে জে মানে কি থাকছে সিগমা ইন্টু ই, এবং জে এই জেকে কি বলা হয়, এই জেকে বলা হয় যে তড়িৎ প্রবাহ ঘনত্ব। হ্যাঁ, এই জেকে কি বলা হয়, এই জেকে বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব। তাহলে এই জে ভেক্টর কত ইকুয়ালস টু সিগমা ইন্টু ই ভেক্টর। তার মানে কি যে আলটিমেটলি আমরা ভি ইকুয়ালস টু আই আর থেকেই আমরা এই ফর্ম পেলাম, কিন্তু এই ভি ইকুয়ালস টু আই আর মানে কি এখানে সবাই স্কেলার, আর এখান থেকে আমরা কি পেলাম জে ইকুয়ালস টু সিগমা ই ভেক্টর, মানে এখানে তাহলে এবার এক্ষেত্রে জে মানে কি তড়িৎ প্রবাহ ঘনত্ব, এবং যেটা একটা ভেক্টর রাশি, সিগমা মানে কি ওটা স্কেলার, বাট ইও কি আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ও ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি ভি ইকুয়ালস টু আই আর থেকেই আমরা এই যেহেতু ফর্মটা পেয়েছি, তাহলে এটা কি আমাদের ওহমের সূত্রেরই ফর্ম, বাট সেটা এসআইতে। কেন যে এও ভেক্টর ইও ভেক্টর, ফলে এটা আমরা ওহম থেকেই পেলাম, তার মানে কি এটা আমাদের ওহমের সূত্রের হচ্ছে ভেক্টর রূপ। আর ভি ইকুয়ালস টু আই আর মানে ওহমের সূত্রের স্কেলার ফর্ম, আর এটা মানে ওহমের সূত্রের ভেক্টর ফর্ম। তাহলে তোমরা বুঝতে পারলে একদম সোজা, একদম ইজি, এবং শুধু তোমাকে ভাষা লিখতে হবে যে ধরি তারের দৈর্ঘ্য এল, প্রস্থের ক্ষেত্রফল এ, এবং ওই তারের রোধাঙ্ক হচ্ছে সিগমা, পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্ক হচ্ছে রো, পরিবাহিতাঙ্ক হচ্ছে সিগমা, ই হচ্ছে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ভি মানে কি দুই প্রান্তের বিভব পার্থক্য, জে মানে তড়িৎ প্রবাহ ঘনত্ব, এই শুধু বসাই দাও কমপ্লিট থিওরি। তাহলে এটা কি হলো আমাদের ওহমের সূত্রের ভেক্টর ফর্ম। তাহলে আমরা কি বললাম যে অ্যাকচুয়ালি বিচলন বেগ কি
আর বিচলন বেগ মানেই তাড়না বেগ, মানে ড্রিফট ভেলোসিটি, মানে অনুপ্রবেশ বেগ। যে তোমাদের পরীক্ষাতে এসছে যে হ্যাঁ ক্লাস 2018 সালে পরীক্ষাতে এসেছিল যে তাড়না বেগ কি, তাড়না বেগ, যে অ্যাকচুয়ালি ওই তাড়না বেগকেই কিন্তু তোমাদের কি বলা হয়, বিচলন বেগ। এটা মনে রাখবে যে তাড়না বেগ, বিচলন বেগ, অনুপ্রবাহের বেগ বা মুক্ত ইলেকট্রনের বেগ বা ড্রিফট ভেলোসিটি, এতগুলো কিন্তু নাম হয়। তাহলে বিচলন বেগ কেন, বা ও কেন স্থির বেগ নিয়ে যাচ্ছে, বা মোবিলিটি কি, ক্লিয়ার। সঙ্গে ওহমের সূত্র, মানে বিচলন বেগটাকে ওহমের সূত্র প্রতিষ্ঠা করলাম। তারপর আমরা জানলাম যে ওই পরিবাহিকাঙ্ক তার মুক্ত ইলেকট্রনের সংখ্যার সঙ্গে সমানুপাতিক, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়লে ইলেকট্রন বাড়ছে, তার ইলেকট্রন ফ্লো বাড়বে, তার মানে কি, তাহলে ওর কারেন্ট বাড়বে, তাহলে ওর পরিবাহিতাঙ্ক বাড়বে, মানে সিগমাটা বাড়বে, ক্লিয়ার। এবং সঙ্গে কি জানাম, ওহমের সাথে ভেক্টর রূপ। তাহলে তোমাদের মন দিয়ে পড়বে, অবশ্যই আমার ভিডিও দেখবে, দেখার পর তোমরা খাতাতে নোট করবে, সঙ্গে তার সঙ্গে হচ্ছে বইটা মন দিয়ে ভালো করে পড়বে, তাহলে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল থিওরি পার্ট। নেক্সট তোমাদের এবার অঙ্ক করতে হবে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন পার্ট করতে হবে। তাহলে বাড়িতে মন দিয়ে পড়ো, দেখা হচ্ছে নতুন অন্য চ্যাপ্টার নিয়ে, অন্য চ্যাপ্টারের থিওরি নিয়ে। থ্যাংক ইউ।